আজকে আমরা মুঘল যুগের ঐতিহাসিক উপাদান নিয়ে আলোচনা করব। ভারতের ইতিহাসে মুঘল যুগ একটি বিশেষ যুগ, সেটা তো তোমরা সবাই জানো। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন। এর আগে থেকেই সুলতানি শাসনের যখন অবক্ষয় শুরু হচ্ছে, তখন ভারতবর্ষের ইতিহাসের রাজনৈতিক ইতিহাসের যে শূন্যতাটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাটাকে ভরাট করবার কাজেই বাবর তার সাম্রাজ্যিক চরিত্রকে কাজে লাগিয়েছিলেন বলা যেতে পারে। মোটামুটিভাবে 1526 সাল থেকে 1707 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দীর্ঘ 181 বছরের যে মুঘল শাসন, সেই সময়ের ইতিহাস নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে পরে আমাদের কিন্তু ইতিহাসের আলোচনার শুরুতেই সেই ইতিহাসটা কোন কোন উপাদানের ভিত্তিতে তৈরি হয়েছে বা সেই ইতিহাস চর্চার স্বরূপটা কী, সেটা আমাদের একটু জানা আমার মনে হয় প্রয়োজন। তো আজকে আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে সেটা নিয়েই একটু আলোচনা আমরা করব। আমরা ইতিহাস চর্চা বলতে গেলে সাধারণভাবে কি বুঝি? ইতিহাস চর্চা বলতে আমাদের মনে হয় ইতিহাস নিয়ে আলোচনা, এবং সমাজ বিজ্ঞানের বিভিন্ন শাখার যে বিষয়গুলো আছে, যাকে আমরা ইংরেজিতে বলি সোশ্যাল সায়েন্স, তারই একটা শাখা হিসেবে ইতিহাস চর্চা করা হয়। যদি আমরা মুঘল যুগের ইতিহাস চর্চা নিয়ে আলোচনা করি, তাহলে দেখব মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার অনেক আগে থেকেই কিন্তু ভারতবর্ষে যে সমস্ত মুসলিম পণ্ডিতরা এসেছিলেন সুলতানি যুগে, তাদের হাত দিয়েই কিন্তু ইতিহাস চর্চার সূত্রপাত হয়ে গেছিল। সুলতানি যুগে আমরা তো ইতিমধ্যেই ইতিহাস চর্চার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বই আমরা পেয়েছি। সুলতানি যুগের বিভিন্ন ইন্দো পারসিক লেখকদের হাতে লেখা। এবার এই যে ইতিহাস চর্চার যে ধারাটা সুলতানি যুগ থেকে শুরু হয়েছিল, সেই ধারাটা কিন্তু মুঘল যুগেও বর্তমান ছিল। তার চরিত্রটা একটু পাল্টে গেছিলো বলা যেতে পারে। যেমন ধরো, যারা মুঘল যুগে ইতিহাস লিখছেন, তাদের সামাজিক দৃষ্টিভঙ্গি এবং তাদের বলা যেতে পারে তাদের উদ্দেশ্যটা অনেক সময়ই আগের তুলনায় অনেকটাই আলাদা। রাজ পরিবারের কাহিনী রচনা করে রাজার অনুগ্রহ পাওয়া বা আর্থিক সুবিধা পাওয়া, এই বাসনাটা কিন্তু আমরা আগের তুলনায় দেখছি অনেক কম। এবং মূলত এর আগের যারা ঐতিহাসিক, তারা কিন্তু রাজানুগ্রহ পাওয়ার আশাতেই রাজার গুণ মহিমা ইত্যাদি তারা কীর্তন করবার জন্য ইতিহাসটা লিখতেন। এইগুলোকে কিন্তু ঠিক ইতিহাস বলা চলে না, এইগুলোকে বলা যেতে পারে রাজাখ্যান। কিন্তু মোগল যুগে এই ধ্যান ধারণার বেশ গুরুত্বপূর্ণ একটা বদল ঘটছে। ঐতিহাসিক ঘটনাগুলোকে ঈশ্বরের বিধান বলে যেমন ব্যাখ্যা করার প্রবণতা আগেও ছিল, এখনও কিছুটা রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সময়কার ঐতিহাসিকেরা যে কোনো ঘটনার পিছনে, ঐতিহাসিক কর্মকাণ্ডের পিছনে বিভিন্ন বিষয়গুলোকে ব্যাখ্যা করবার চেষ্টা করছেন। মূলত সামাজিক এবং অর্থনৈতিক বিষয়গুলোকে মাথায় রেখে তারা কিন্তু বিষয়গুলোকে চিন্তাভাবনা করছে। এবং শুধুমাত্র ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে ইতিহাস আলোচনা করা বা লেখা যে চলটা আগে ছিল, সেইটা কিন্তু এখন সেই প্রবণতাটা আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। এবং সেই কারণের জন্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি বলেওছিলেন যে মুঘল যুগের ইতিহাস চর্চায় কার্যকারণ সম্পর্কেটাকে অনেক বেশি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করার প্রবণতা দেখা যাচ্ছে, যেটা আমরা এর আগে পাইনি। এবার মোটামুটিভাবে যারা পরবর্তীকালের ঐতিহাসিক, যারা পরবর্তীতে মুঘল যুগের ইতিহাস নিয়ে আলোচনা করছেন বা গবেষণা করছেন, তারা মুঘল যুগের ইতিহাস চর্চার 3টে ধারার কথা বলেছেন। প্রথমটা হচ্ছে সমকালীন ইতিহাস, দ্বিতীয়টা হচ্ছে সাম্রাজ্যবাদী ইতিহাস, আর তৃতীয়টা হচ্ছে আধুনিক ইতিহাস। এবং মুঘল যুগের এই সমকালীন যে ইতিহাসটা, সেই ইতিহাসগুলো কিন্তু গোটাটাই তৈরি হয়েছিল সেই সময়কার যে সমস্ত ঐতিহাসিকেরা রয়েছে বা লেখকেরা রয়েছে তাদের হাত দিয়ে। যেমন আবুল ফজল, আব্দুল হামিদ লাহোরি, আব্দুল কাদির বাদাউনি, নিজামুদ্দিন আহমেদ, কাফি খাঁ, ভীমসেন, ঈশ্বরদাস নাগর, এদের মতন ঐতিহাসিকদের হাত দিয়ে।
আর তার সঙ্গে সঙ্গে সমকালীন ঘটনাবলীকে ব্যাখ্যা করবার জন্য এরা কিন্তু অনেক সময় সরকারি দলিল দস্তাবেজগুলোকেও ব্যাখ্যা করবার এরা সুযোগ পেয়েছিলেন। এই কারণের জন্য দরবারি যারা লেখক ছিলেন তাদের রচনারও কিন্তু একটা আলাদা গুরুত্ব আমরা এই ক্ষেত্রে দিতে পারি। এবং যদিও এই সমস্ত দরবারি লেখকদের লেখার মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক ঘটনা, শাসন ব্যবস্থার বিভিন্ন ছোটোখাটো ডিটেলস, সম্রাট অভিজাতদের জীবনযাত্রা, এই সমস্ত কথাগুলো কিন্তু বেশি আলোচনা হয়েছে। সেই তুলনায় সাধারণ মানুষজনদের কথা বা সাধারণ মানুষজনদের আর্থসামাজিক পরিস্থিতির কথা কিন্তু তাদের লেখার মধ্যে খুব একটা ফুটে ওঠেনি। সেই কারণের জন্য এই সময়ের যে ইতিহাস সেটাকে ঠিক ইতিহাস আমরা বলে উঠতে পারি না বর্তমানের দৃষ্টিভঙ্গি দিয়ে। যাই হোক, তবুও মোটামুটিভাবে ওনারা যতটা পেরেছিলেন সেই সময়কার লেখকেরা, তারা কিন্তু বিষয়গুলোকে, ঘটনাগুলোকে যতটা সম্ভব নিখুঁতভাবে ব্যাখ্যা করা যায় তারা তুলে ধরার চেষ্টা করেছেন। এছাড়াও আরেকটা দল ছিল, তারা হচ্ছে বিভিন্ন বৈদেশিক লেখকেরা, যারা সেই সময় বিদেশ থেকে আসছেন এবং এসে পরে তারা সমকালীন ইতিহাস তারা লিখছেন। এবং পরবর্তীকালে যে সমস্ত ব্রিটিশ ঐতিহাসিকেরা ভারতবর্ষের মাটিতে এসে পরে ইতিহাস চর্চা করছেন, বা যাদেরকে আমরা সাধারণতভাবে ঔপনিবেশিক ঐতিহাসিক বলে থাকি, তাদেরও কিন্তু লেখার মধ্যে এই মুঘল যুগের একটা ইতিহাস চর্চার একটা অন্য ধারা আমরা পাচ্ছি। যেমন এদের সঙ্গে আমরা যদি তুলনামূলকভাবে আমাদের দেশীয় ঐতিহাসিকদের বিষয়গুলোকে আলোচনা করি, তো আমাদের ডিফারেন্সটা নজরে পড়বেই। যেমন ধরো জন ব্রিগস, তিনি মনে করতেন মধ্যযুগের ভারতের ইতিহাস চর্চার যে ইতিহাস লেখা যে বইগুলো, সেগুলো খুব একটা তথ্য নির্ভর নয়। কিন্তু আবার গ্র্যান্ডার্ফ, এলফিনস্টোন, এরা আবার মনে করতেন যে মুঘল যুগের ইতিহাস লেখার ক্ষেত্রে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে কিন্তু কার্যকর। এবং পরবর্তীকালেও কিন্তু এরকম ধরনের ভাইস ভার্সা মানে থিওরিজগুলো আমাদের সামনে আসবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে যখন বর্তমানের যদুনাথ সরকার এবং আলীগড় গোষ্ঠী নিয়ে আলোচনা করব, তখন আমরা এটা নিয়ে আরও ডিটেলে আমরা আলোচনা করতে পারবো। যাই হোক, আজকে আমার যে বিষয়টা তোমাদের সঙ্গে মূলত আলোচনা করার কথা, সেটা হচ্ছে সেই সময়কার ইতিহাসের উপাদান। এবার যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে যে কোনো সময়ের যদি ইতিহাসের উপাদানগুলোকে নিয়ে আলোচনা আমাদেরকে করতে হয়, তাহলে সেই সমস্ত ইতিহাসের উপাদান বলতে গেলে কি, যে জিনিসগুলোর ভিত্তিতে আমরা ইতিহাসটাকে লিখছি বা ইতিহাসটাকে বুঝছি, সেইগুলো, তাই তো? এবং সেই লেখা বা বোঝার জায়গাটায় কিন্তু অনেক কিছু জিনিস তার মধ্যে ঢুকে থাকে। শুধুমাত্র যে দলিল দস্তাবেজ সাহিত্য থাকে তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু, যাকে আমরা ইংরেজিতে বলি আর্কিওলজিক্যাল সোর্স, সেগুলো কিন্তু তার মধ্যে ঢুকে থাকে। যদি আমরা একদম ব্রড স্পেকট্রামে দুটো বিষয়কে ভাগ করি, তাহলে পরে আমরা বলতে পারি যে কোনো সময়ে যে কোনো যুগের ইতিহাস চর্চার মূলত দুটো ব্রড ক্লাসিফিকেশন করা যায়। প্রথমটা হচ্ছে সাহিত্যিক উপাদান, যা কিছু লেখালেখির বিষয় আছে সমস্তটাই এর মধ্যে পড়ে। আর দ্বিতীয়টা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। তার মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে বিভিন্ন মুদ্রা, শিল্পের নিদর্শন, সেগুলোও থাকে। এবং যেটা মুঘল আমলের ক্ষেত্রে আমরা হয়তো পাই না, কিন্তু তার আগের সময়ে আমরা অনেক পেয়েছি, সেটা হলো বিভিন্ন যেসব এপিগ্রাফিক সোর্স বা তাম্রশাসন, শিলালিপি ইত্যাদি, সেগুলো থেকেও আমরা অনেক তথ্য পাই। এবার মুঘল যুগের যে ইতিহাসের উপাদান, সেটাকে আমরা চারটে ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমটা হচ্ছে সাহিত্য, দ্বিতীয়টা হচ্ছে সরকারি নথিপত্র এবং তার সঙ্গে সঙ্গে ফরমান, চিঠিপত্র ইত্যাদি, তৃতীয়টা হচ্ছে ইউরোপীয় পর্যটকদের বিবরণ এবং বাণিজ্য কুঠির নথিপত্র, আর চতুর্থটা হচ্ছে মুদ্রা এবং শিল্প নিদর্শন। আজকে আমি প্রথমটাকে বাদ দিয়ে, মানে সাহিত্যের দিকটাকে আমি খুব ছোট করে একটু আলোচনা করব, এটা নিয়ে পরে আমরা আরও ডিটেলে যাব। তার সঙ্গে সঙ্গে মূলত আজকে যে সেটা বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো রয়েছে, মানে সরকারি নথিপত্র, ইউরোপীয় পর্যটকদের বিবরণ এবং
মুদ্রা শিল্প নিদর্শন, এইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব বলে আমি আজকে ঠিক করেছি। প্রথমে আমরা আলোচনা করতে পারি কী নিয়ে, সাহিত্য নিয়ে। মুঘল সম্রাটরাও অনেক সাহিত্য রচনা করছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের যারা পরিবারের সদস্য তারাও কিন্তু বিভিন্ন সময়ে সময়ে আমরা দেখেছি তারা বিভিন্ন স্মৃতিকথা, আত্মজীবনী মূলক লেখা তারা লিখেছেন এবং সেগুলো থেকে কিন্তু সমসাময়িক ইতিহাসের অনেক তথ্য আমরা পাই। এই ট্রেন্ডটা শুরু হয়েছিল সিন্ধু প্রদেশে যখন আরব বিজয় হচ্ছে সেই সময় থেকে, এবং এই জিনিসটা কিন্তু পরবর্তীতে আরও কী বলবো আরও উন্নত হতে হতে আরও এর রূপান্তর ঘটতে ঘটতে মুঘল যুগে কিন্তু এটা একটা বেশ সুন্দর একটা চেহারা পাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মুঘল যুগের যারা হুমায়ুন বা বাবরের মতন সম্রাটরা রয়েছেন তারা তো নিজেদের আত্মজীবনী, নিজেদের স্মৃতিকথা লিখছেনই, তার সঙ্গে সঙ্গে তাদের বাড়ির মেয়েরাও কিন্তু বিভিন্ন আত্মজীবনীমূলক বা স্মৃতিকথামূলক রচনা লিখছেন। যেমন আমরা বাবরের মেয়ে গুলবদন বেগম, তার কথা আমরা তো প্রথমেই আমাদের মনে আসে। তিনি তো ইতিহাস লেখায় পারদর্শী ছিলেন এবং তার লেখা হুমায়ুন নামা সেই সময়কার একটা বিখ্যাত ঐতিহাসিক রচনা। এবং বস্তুত যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে দেখব বাবরের সময় থেকে শুরু করে ঔরঙ্গজেবের সময় পর্যন্ত মুঘল শাসকদের রাজত্বকালের বিবরণ কিন্তু এইরকমভাবেই বিভিন্ন সমসাময়িক ঐতিহাসিকদের লেখাতে খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে এবং তার মধ্যে বিভিন্ন বৈচিত্র্য, বিভিন্ন ছোটোখাটো খুঁটিনাটি ডিটেলস সমস্ত কিছুটাই কিন্তু আমরা খুব সুন্দরভাবে পাই। বাবরের নিজের লেখা আত্মজীবনী বাবরনামা, বা যেটাকে আমরা ভালো কথায় যার নাম জানি তুজুকি বাবরি, এই বইটাতে বাবরের রাজত্বকালের বিবরণ আমরা পাই। এই বইটাতে ভারতবর্ষে তিনি শুধুমাত্র নিজের স্মৃতিকথা লিখেছেন তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি ভারতের জলবায়ু, মানুষজন, তাদের জীবনযাত্রা সমস্ত কিছু সম্পর্কে বেশ খুব সুন্দর ঝরঝরে ভাষাতে তিনি লিখে গেছেন। এই বইটা মূলত তোমরা জানো তুর্কি ভাষায় লেখা এবং এই বইটার ঐতিহাসিক গুরুত্ব পরবর্তীকালের ঐতিহাসিকরা এতটাই বেশি এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন যে এলফিনস্টোন, শ্রীবাস্তব, তাদের মতন ঐতিহাসিকরা তাদের লেখাতে বারবার তুজুকি বাবরির প্রসঙ্গ উঠে এসেছে এবং তারা এটাকে কিন্তু একটা অমূল্য সম্পদ বলে মনে করে। একইভাবে মির্জা মোহাম্মদ হায়দার, তার লেখা তারিক-ই-রশিদ, এই বইটাও বাবরের সমসাময়িক ঘটনাগুলোর উপরেই লেখা। সেখানে শুধুমাত্র বাবরের সম্পর্কে আমরা জানতে পারছি তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু হুমায়ুনের কথাও আমরা জানতে পারছি। এবং যেহেতু এই লেখক মানে মির্জা মোহাম্মদ হায়দার তিনি যেহেতু সমসাময়িক বাবরের মেয়ে গুলবদন বেগমের সম্পর্কে তো বললামই, তার লেখা থেকে তো আমরা অনেক কিছু জানতে পারছি এই সময়ের ইতিহাস সম্পর্কে। তার লেখা হুমায়ুন নামা থেকে আমরা বাবর এবং হুমায়ুনের রাজত্বকালের অনেক কিছু তথ্য আমরা পাই, যেগুলো উনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং তার সঙ্গে সঙ্গে রাজপরিবারের ভেতরে তাদের জীবনযাত্রার অনেক কথাও কিন্তু আমরা এই তার লেখা বইটা থেকে আমরা জানতে পারছি। এছাড়াও আরও যে সমস্ত ঐতিহাসিকদের লেখা আমরা পাই তার মধ্যে সমসাময়িক লেখা, সেগুলোর মধ্যে রয়েছে জওহর আফতাবের তাজকিয়াতুল ওয়াকিয়াত, কোন্দ আমিরের লেখা হাবিস উর শিয়র, এই সমস্ত বইগুলো থেকে আমরা হুমায়ুনের রাজত্ব সম্পর্কে অনেক তথ্য পাচ্ছি। আবুল ফজলের লেখা আকবরনামা এবং আইনি আকবরী, এইগুলোর এটা তো তোমাদেরকে আলাদা করে বলারই কিছু নেই, তোমরা তো এই সম্পর্কে জানো। রাদার আমরা এরপরে আবার এদের সম্পর্কে আরও বিস্তারিতভাবে পরে আলোচনা আমরা করব। এবং জাহাঙ্গীর, তিনি আবার নিজের আত্মজীবনী লিখছেন, যে আত্মজীবনীটার নাম হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। সেখানেও কিন্তু জাহাঙ্গীরের রাজত্বের অনেক ঘটনা আমরা জানতে পারছি। যদিও তার সম্পর্কে একটা অভিযোগ আছে, সেটা হলো যে উনি কিন্তু তার আত্মজীবনীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি চেপে গেছেন, যে ঘটনাগুলো সম্পর্কে তিনি তার আত্মজীবনীতে কিছু লেখেননি। ঠিক এই একই রকমভাবে শাহজাহানের সময় সম্পর্কে জানতে গেলে আমাদের যে বইটার উপরে নির্ভর করতে হয় সেটা হলো আব্দুল হামিদ লাহোরী লেখা বাদশাহনামা, এবং ঔরঙ্গজেবের সমসাময়িক লেখক কাফি খাঁ, তিনি ঔরঙ্গজেবের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে ঔরঙ্গজেবের রাজত্বকালে তার উপরে তিনি মুন্তাখাব উল লুবাব বলে একটা বই লিখছেন। এটা মানে এগুলো গেল হচ্ছে মূলত মুঘল রাজ দরবারের বিবরণ। এইটা বাদ দিয়ে পরেও আমরা বিভিন্ন আঞ্চলিক বিবরণেরও কিন্তু দলিল দস্তাবেজ লেখা পাই।
সেগুলো কোনোটা গুজরাটিতে লেখা, কোনোটা রাজস্থানের, কোনোটা বাংলার, কোনোটা পাঞ্জাবের, এগুলো থেকেও কিন্তু আমরা অনেক ঐতিহাসিক উপাদান আমরা পাচ্ছি। যেমন হিন্দি ভাষার লেখা বইগুলোর কথা যদি আমরা বলি, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কেশব দাসের জাহাঙ্গীর চন্দ্রিকা, বীর সিংহদেব চরিত, বারাণসী দাসের অর্ধকথনক, লাল কবি লেখা তার বইটার নাম হচ্ছে অমর বংশাবলী। এইগুলো হিন্দি ভাষাতে লেখা বেশ কিছু গুরুত্বপূর্ণ বই মুঘল যুগের ইতিহাস সম্পর্কে। এছাড়া রাজপুত যে সমস্ত চারণ কবিরা, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রাজপুত ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গান গেয়ে বেড়াতেন, তাদের যে সমস্ত গানগুলো সেগুলো আমরা পাচ্ছি। পৃথ্বীরাজ রসো, পদ্মাবত, শিখদের গুরু গ্রন্থ সাহেব এবং রাধার গুরু গোবিন্দ সিংয়ের নিজের বেশ কিছু লেখা রচনাবলী, এইগুলো থেকেও আমরা কিন্তু সেখানকার আঞ্চলিক ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বাংলার ইতিহাস নিয়ে গোলাম হোসেন সালিম, তিনি রিয়াজুস সালাতিন বলে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বই লিখছেন, সেখান থেকে আমরা বাংলার ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, অনেক তথ্য আমরা পাচ্ছি। এইগুলো সমস্ত কিন্তু ঐতিহাসিক উপাদানের মধ্যে পড়ে, যেগুলো থেকে আমরা সরাসরিভাবে ঐতিহাসিক বেশ কিছু তথ্য, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অনেক কিছু আমরা সরাসরিভাবে জানতে পারি। এছাড়াও বেশ কিছু বই ছিল যেগুলো হয়তো সরাসরিভাবে বলা যেতে পারে রাজনৈতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় বা ঐতিহাসিক গ্রন্থাবলীর পর্যায়ভুক্ত নয়, সেগুলো হয়তো ধর্মগ্রন্থের পর্যায়ে পড়ে, কিন্তু সেগুলো থেকেও আমরা অনেক তথ্য পাই। যেমন ধরো বাংলারই যদি আমরা কথা বলি, বাংলা ভাষাতে লেখা জয়ানন্দের চৈতন্য মঙ্গল, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার লেখা বই চণ্ডীমঙ্গল কাব্য, তারপরে ধরো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃত, এই সমস্ত বইগুলো থেকে কিন্তু আমরা বাংলা সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক জীবনের অনেক কিছু আমরা জানতে পারছি। ইভিন মারাঠি ভাষাতেও ছত্রপতি শিবাজির একজন সভাসদ ছিলেন, তার নাম হচ্ছে বাখর, তার লেখা শিব ছত্রপতি চরিত এবং শিবকালীন পত্রসার সংগ্রহ, এই দুটো বই থেকে কিন্তু আমরা শিবাজির সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনা বলি এবং মারাঠা জাতির জীবনযাপন, তাদের সম্পর্কে, তাদের ইতিহাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা এগুলো থেকে আমরা পাই। এবার দ্বিতীয় যে ঐতিহাসিক উপাদানটা নিয়ে আমরা আলোচনা করব, যেটাকে আমরা ক্যাটাগরি 2তে রেখেছিলাম, সেটা হচ্ছে বিভিন্ন সরকারি নথিপত্র, ফরমান, চিঠিপত্র, এগুলোর কিন্তু একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে। তার কারণ এগুলো মূলত সবটাই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, তার কারণ এগুলো সরাসরি রাজা বা সম্রাটের দরবার থেকে জারি করা হচ্ছে, তার সম্রাটের গুরুত্বপূর্ণ এগুলো কাগজ, যেগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। এবং আমরা মুঘলদের সময়, মূলত আকবরের সময় থেকেই আমরা এই ধরনের সরকারি নথিপত্র, ফরমানগুলোকে সংরক্ষিত রাখার একটা প্রচেষ্টা আমরা দেখতে পেয়েছিলাম, একটা শুরু হয়েছিল একটা প্রচেষ্টা, এবং তার ফলে কিন্তু আকবরের সময়ে এবং তার পরবর্তীকালের 5টা আমরা খুব গুরুত্বপূর্ণ রাজকীয় নির্দেশনামা এখন এই মুহূর্তে আমাদের ঐতিহাসিক উপাদান হিসেবে হাতে পাই। তার মধ্যে প্রথম যেটা, সেটার নাম হচ্ছে জারিদাত-ই ফরমান-ই সালাতিন। এটা মুঘল রাজদরবারের জারি করা একটা ফরমানের নির্দেশাবলী। দ্বিতীয়টা হচ্ছে, সেটাকে ক্লাসিফাই করা হয়েছে অ্যাজ রাজকীয় নির্দেশনামা, যেখানে মুঘল সম্রাট বিভিন্ন তার অধীনস্থ কর্মচারীদেরকে যে সমস্ত নির্দেশনামাগুলো দিয়েছিলেন তার একটা সংগ্রহ। তৃতীয়টা হচ্ছে পাঞ্জাবের নাথ সম্প্রদায়ের যে সমস্ত যোগীরা রয়েছে তাদেরকে জমি দেওয়া হয়েছিল, সেই জমির দানপত্র সংক্রান্ত যেসব দলিল দস্তাবেজ কাগজ সেইগুলো। এবং চতুর্থটা হচ্ছে পার্সিদেরকে আকবর এবং তার ছেলে জাহাঙ্গীর বেশ কিছু নিষ্কর জমি দিয়েছিলেন মদদি মাস হিসেবে, সেই মদদি মাসের যে দানপত্রটা, সেইটাও আমরা কিন্তু বর্তমানে ফরমান হিসেবে, মুঘল যুগের ফরমান বা নথিপত্র হিসেবে আমরা কিন্তু পাই। আর 5 নম্বর যেটা, সেটা হচ্ছে রাজপুত পরিবারগুলোকে এবং রাজপুত বীরদেরকে বিভিন্ন সময়ে মুঘল বাদশাহরা যে সমস্ত খেতাব দিয়েছিলেন, অধিকারপত্র দিয়েছিলেন বা বিভিন্ন দানপত্র দিয়েছিলেন, সেই সংক্রান্ত যে সমস্ত দলিলগুলো, সেই দলিলগুলোও কিন্তু আমরা পাচ্ছি, যেখান থেকে মোটামুটিভাবে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেই সময়ের ইতিহাস সম্পর্কে আমরা হাতের সামনে পাই। এছাড়াও জয়পুরের শাসকদেরকে
মুঘল রাজদরবারের যিনি ওকিল যারা থাকতেন তারা বিভিন্ন সময়ে সময়ে বিভিন্ন নির্দেশনামা পাঠাচ্ছেন, বিভিন্ন প্রতিবেদন পাঠাচ্ছেন, সেইগুলোর একটা সংকলন জয়পুরের শাসকদের কাছে উপস্থিত ছিল। সেই সংকলনটাকেও কিন্তু আমরা পরবর্তীকালে মুঘল যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে একটা উপাদান হিসেবে ব্যবহার আমরা করছি। এবার এই সমস্ত নথিপত্রর যেটা সমস্যা সেটা হচ্ছে যে যদিও মুঘল যুগে এই সমস্ত নথিপত্রগুলোকে সংগ্রহ করে রাখার একটা, আমি বললাম আগেই, আকবরের সময় থেকে একটা চেষ্টা শুরু হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক নথিপত্র নষ্ট হয়ে গেছে এবং সেগুলো মানে নষ্ট বলতে গেলে এমনই নষ্ট হয়ে গেছে যে সেগুলোকে পাঠোদ্ধার করা সম্ভব নয়, বা সেগুলো হয়তো এখন আর তার কোনো অস্তিত্বই নেই, এবং সেটা সংখ্যাটা কিন্তু প্রচুর, যেগুলো থেকে হয়তো আমরা আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারতাম। কিন্তু মানে সেটা বাদ দিয়ে পড়েও যেটুকু টিকে আছে এখনও পর্যন্ত সেটুকু থেকেও আমরা যে তথ্য পাই সেটার গুরুত্বও কিন্তু আমাদের কাছে অপরিসীম। বেশ, এবার হলো ঐতিহাসিক উপাদানের তৃতীয় শ্রেণী, যে শ্রেণীটার মধ্যে রয়েছে ইউরোপীয় পর্যটকদের বিবরণ এবং বিভিন্ন বাণিজ্য কুঠি নথিপত্র। মুঘল আমলে পর্তুগিজ, স্প্যানিশ, ফরাসি, ইটালীয়, ইংরেজ, এর প্রচুর বাইরে থেকে বিদেশি পর্যটকেরা, বণিকেরা ভারতবর্ষে আসছেন, বিভিন্ন শাসকদের রাজদরবারে তারা রয়েছেন, এখানে এসে তারা নিজেদের বাণিজ্য করছেন, কুঠি স্থাপন করছেন, বাণিজ্য কুঠি স্থাপন করছেন। এই সমস্ত যে বণিক এবং পর্যটকরা, তাদের মধ্যে বেশ কিছুজন তো খুব বিখ্যাত, যেমন ধরো র্যালফ ফিচ, টেরি, ম্যানরিক, বার্নিয়ে, হকিন্স, টমাস রো, বার্টন, মানুচি, কতজনের কথা বলবো। এদের যে সমস্ত লেখা, সেই সমস্ত লেখা থেকেও কিন্তু সমকালীন জনজীবন, রাজ্যের শাসন ব্যবস্থা, এই সমস্ত ব্যাপারে বেশ কিছু তথ্য আমরা পাই। যেমন আকবরের রাজত্বকালে সিজার ফ্রেডরিক এবং র্যালফ ফিচ, এই দুজন পর্যটক তার দরবারে উপস্থিত ছিলেন এবং তারা কিন্তু আকবরের রাজত্ব সম্পর্কে অনেক তথ্য লিখে গেছেন। জাহাঙ্গীরের সময়ে ছিলেন টমাস রো, পোলসার্ট, শাহজাহানের সময়ে ছিলেন ফ্রাঁসোয়া বার্নিয়ে, ঔরঙ্গজেবের সময় ছিলেন তেভার্নিয়ে, মানুচি, এডওয়ার্ড টেরি। এই সমস্ত বিদেশি পর্যটকরা তারা ভারতবর্ষে আসছেন এবং এদের যে সমস্ত বিবরণ, এদের যে সমস্ত লেখা, হয়তো অনেক সময় অনেক লেখাটাই ডায়েরির আকারে লেখা হয়েছে, তাদের প্রাত্যহিক জীবনের ঘটনা, কিন্তু সেইগুলো থেকে যে তথ্যটা আমরা পাই সেইটা বাদ দিয়ে পড়ে কিন্তু মুঘল যুগের একটা সার্বিক ইতিহাসের কাঠামো তৈরি করা কোনোভাবেই সম্ভব ছিল না ঐতিহাসিকদের পক্ষে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে যে এরা তো আফটারঅল বিদেশি, এরা কিন্তু আমাদের দেশীয় ভাষা, সমাজ, সংস্কৃতি এইগুলো সম্পর্কে কিন্তু এদের কোনো ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন এদের কাছে কিন্তু ছিল না। এরা কিন্তু ভারতবর্ষে আসার আগে এরা কিন্তু এইগুলো সম্পর্কে কিছুই জানতেন না, বা ভারতবর্ষে আসার পরও যে এইগুলো এরা খুব একটা বুঝেছিলেন তা কিন্তু নয়। কাজেই এদের যে সমস্ত জিনিসগুলো, এরা যে বিবরণগুলো লিখে গেছেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় সেগুলো কিন্তু ওই শোনা কথা বা গুজবের উপর ভিত্তি করে লেখা। তো কাজেই সেই যে শোনা কথা বা গুজবের উপর ভিত্তি করে লেখা বিবরণ, সেইটাকে আবার আমরা কতটা ঐতিহাসিক উপাদান হিসেবে ব্যবহার করতে পারবো সেটা নিয়ে কিন্তু সতর্ক আমাদেরকে থাকতে হয় যখন আমরা এদের বিবরণগুলোকে বলি। কিন্তু তা হলেও সেটুকুকে যদি আমরা বাদও দিই, তবুও কিন্তু ইতিহাস রচনার ক্ষেত্রে এদের গুরুত্বটাকে কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এবার একদম শেষ, চতুর্থ এবং কী বলবো, অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক উপাদান, যেগুলোকে আমরা একদম ব্রডলি ক্লাসিফাই করতে পারি প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে। যদি আমরা মুঘল যুগের পরিপ্রেক্ষিতে দেখি তাহলে সেটার আমরা মোটামুটি দুটো মানে ওই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে মূলত দু ধরনের উপাদান আমরা মুঘল যুগে পাচ্ছি। একটা হচ্ছে মুদ্রা, আর দ্বিতীয়টা হচ্ছে শিল্প নিদর্শন। এইগুলো থেকেও কিন্তু আমরা মুঘল যুগের ইতিহাস সম্পর্কে বলা যেতে পারে একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন অনেক কিছু পাচ্ছি। সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান এক্ষেত্রে সেটা হচ্ছে মুঘল যুগের মুদ্রা। যে সমস্ত মুদ্রাগুলো বিভিন্ন সময়ে মুঘল সম্রাটেরা প্রচলন করছেন, সেই সমস্ত মুদ্রা থেকেও কিন্তু আমরা অনেক তথ্য পাই, বিশেষত অর্থনৈতিক জীবন সম্পর্কে। তার কারণ মুদ্রার আকার, তার আকৃতি, তার ধাতু, মানে তার মধ্যে কোন ধাতুটা কতটা পরিমাণে উপস্থিত, খাদ কতটা আছে, বা তার ওজন কী, এইগুলো থেকে কিন্তু অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়।
এবং তার সঙ্গে সঙ্গে মুদ্রাগুলো যে সার্কুলেট হয়, মানে যেসব জায়গাগুলোতে মুদ্রাগুলো পাওয়া যাচ্ছে তার যে সার্কুলেশন এরিয়া, সেই সমস্ত সার্কুলেশন এরিয়াগুলো থেকেও কিন্তু, সার্কুলেশন এরিয়াগুলোর ভিত্তিতেও কিন্তু আমরা মোটামুটিভাবে বুঝতে পারি যে ওই সমস্ত জায়গাগুলোর অর্থনৈতিক মানচিত্রটা বা মানে কেমন ছিল, বা মুদ্রাগুলো যে জায়গাতে সার্কুলেটেড হচ্ছে তার অর্থনৈতিক পরিস্থিতিটা কেমন ছিল। কাজেই মুদ্রাটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়াও আমরা মুঘল আমলে তো প্রচুর শিল্পকীর্তি পাচ্ছি, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, বহু নিদর্শন পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে সেগুলো ছড়িয়ে রয়েছে। এইগুলো থেকেও কিন্তু আমরা শুধুমাত্র যে মানুষের শিল্প নৈপুণ্যটা বা তাদের সাংস্কৃতিক জীবনের যে একটা উপাদান আমরা পাচ্ছি তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু ঐতিহাসিক বিভিন্ন তথ্যও কিন্তু এই সমস্ত সোকল্ড বলা যেতে পারে মুখ এবং বধির এইসব শিল্পকীর্তিগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদেরকে দিয়ে যাচ্ছে। এবং মুঘলদের স্থাপত্য নিয়ে বেশ কিছু ঐতিহাসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তার মধ্যে আলেকজান্ডার কানিংহাম আছেন, স্যার জন মার্সেল আছেন, জেমস ফার্গুসন আছেন, ভিনসেন্ট স্মিথ আছেন, পার্সি ব্রাউন আছেন। এদের যে সমস্ত গবেষণা, এদের যে সমস্ত লেখা বই, এইগুলো থেকে আমরা মুঘল যুগের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাই, এবং যেগুলো মুঘল যুগের ঐতিহাসিক উপাদান হিসেবেও কিন্তু কাজ করে। এখনও যদি বেড়াতে যাও কলকাতা জাদুঘরে বা ব্রিটিশ মিউজিয়ামে বা ভিক্টোরিয়া মেমোরিয়ালে, বা ধরো বেনারসের কলা ভবনে, জয়পুর মিউজিয়ামে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত বেড়াতে গেলে দেখবে মুঘল আমলের বহু চিত্রকলা সেখানে এখনও সংরক্ষিত করে রাখা আছে। এবং খুব আশ্চর্য লাগে যে মুঘল আমলের যে চিত্রকলাগুলো, যেগুলোকে মূলত মানে যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শ্রেণী হচ্ছে মিনিয়েচার পেন্টিংয়ের, সেই মিনিয়েচার পেন্টিংগুলো কিন্তু ভীষণ সুন্দর, এবং সেগুলো দেখে একটা ধারণা আমরা করতেই পারি যে মুঘল আমলের চিত্রকলা এবং ভাস্কর্যটা মানে কতটা উন্নত ছিল, সেগুলো কতটা সুন্দর ছিল, সেগুলো কিন্তু আমরা এগুলোকে দেখে ধারণা করতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা বললাম যে এগুলো থেকে কিন্তু আমরা মুঘল যুগের ইতিহাস সম্পর্কেও অনেক অনেক তথ্য আমরা পাচ্ছি। তো যাই হোক, আমরা আজকে মূলত এই 4 ধরনের ঐতিহাসিক উপাদান নিয়ে একটা বলা যেতে পারে একটা মোটা দাগের আলোচনা আমরা আজকে করলাম। বা পরবর্তীতে মুঘল ঐতিহাসিক, পার্টিকুলারলি মুঘল যুগের বেশ কিছু ঐতিহাসিক সম্পর্কে এবং ইতিহাস চর্চার ধারা নিয়ে আমরা আরও অনেক আলোচনা করব। আশা করছি আজকে যে আলোচনাটা আমরা করলাম সেটা তোমাদের ভালো লেগেছে, এবং এগুলো নিয়ে তোমরা বাড়িতে আরও পড়বে, এগুলো নিয়ে তোমরা আলোচনা করবে, এবং মুঘল যুগের ইতিহাস সম্পর্কে আশা করছি তোমাদের একটা স্বচ্ছ ধারণা আমি কিছুটা হলেও তৈরি করতে পারলাম ঐতিহাসিক উপাদানগুলোকে নিয়ে।